ওকে, আমরা ক্লাস শুরু করতেছি। যারা জয়েন করো নাই তাদের জন্য বলতেছি, যদি ক্লাস রেগুলার না করো বা জয়েন না করো তাহলে মানে ক্লাসে যে অ্যাটেন্ডেন্সে 10 মার্কস আছে প্লাস ভাই ভাই যে 10 মার্কস আছে সেখানে অবশ্যই তার ইফেক্ট পড়বে। সো আজকে আমি তোমাদের যে লেসন গুলো পড়াবো সেটা উইক 4 এর লেসন থাকবে এবং উইক 5 এরও একটা লেসন থাকবে, যেহেতু মিড টার্ম এক্সাম 25 মানে 25 তারিখ থেকে শুরু হওয়ার কথা। তো সেই অনুসারে যদি আগাতে হয় তাহলে আমাদের আজকে লেসন 3টা করব, আর যদি এর পরে সময় পাই লেসন 10টা আমরা করব। আর যদি লেসন 10 এর জন্য আমরা মিড টার্মের আগে সময় না পাই তাহলে আমরা লেসন 10 থেকে মিড টার্মের পর থেকে আবার শুরু করব। তো আমাদের প্রথম লেসন আজকে যেটা লেসন 7 আছে, এখানে যে ইকুয়েশনটা আছে এটা হচ্ছে কনসেন্ট্রেশন ইকুয়েশন। তো আমরা প্রথমে গভর্নিং ইকুয়েশন সম্পর্কে পড়তেছিলাম। এর আগে আমরা কন্টিনিউটি ইকুয়েশনটা দেখেছি। এবার আমরা যে ইকুয়েশনটা দেখবো এটা হচ্ছে কনসেন্ট্রেশন ইকুয়েশন। এটাও একটা গভর্নিং হিসাবে ইকুয়েশন হিসাবে ফ্লুইড ডায়নামিক্স বা হাইড্রোডাইনামিক্স এ ব্যবহৃত হয়। তো ইকুয়েশনটা আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। কনসেন্ট্রেশন ইকুয়েশন: কনসিডার দ্য কন্ট্রোল ভলিউম ফিক্সড ইন এ flow field of two component mixture A and B. For the sake of clarity, only the flow in the x direction is shown below. তো আমরা এখানে দুটা মিক্সচার নিব, টু কম্পোনেন্টস নিব একটা ফ্লো ফিল্ডের, যেটা এ এন্ড বি দ্বারা প্রকাশ করতেছে। আর ক্লিয়ারিটির জন্য শুধুমাত্র আমরা এক্স ডাইরেকশন নিয়ে কাজ করব, সেটাই বলা হয়েছে। এখানে ছবিটা আঁকা হয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তো এরপরে আমাদের যে এখানে যে কম্পোনেন্টটা আছে এটা নিয়ে আমাদের কাজ করব। তো এখানে এই যে এম এ জেড আছে, তারপর এম এ এক্স আছে, এম এ ওয়াই আছে, এভাবে করে আমাদের নেওয়া হয়েছে। তো আমরা যাই ইকুয়েশনে যাই তাহলে আমরা দেখতে পাবো আসলে কি হচ্ছে। For the x direction, the net rate of flow component A out of the control volume. তো এখানে আমরা the net rate of flow of component A, এখানে আমাদের কম্পোনেন্ট দুইটা A and B। তো A এর জন্য আমরা the net flow net rate of flow রেট চেয়েছি যেহেতু, তো ডি বাই ডিটি বা এখানে একটা ডিফারেন্সিয়েশন থাকবে। তো এখানে আমাদের সেটা বের করেছে, ডি বাই ডিটি এম এ এক্স প্লাস ডেল বাই ডেল এক্স ডি বাই ডিটি এম এ এক্স ডিএক্স ডিওয়াই ডিজেড। এখানে জাস্ট ইকুয়েশনটা বুঝিয়ে আমরা পেয়েছি ডেল বাই ডেল এক্স ডি বাই ডিটি এম এ এক্স ডেল ডিএক্স ডিওয়াই ডিজেড। এটা আমরা পেয়েছি এই কম্পোনেন্টের জন্য দা নেট রেট অফ ফ্লো কম্পোনেন্ট। তো সিমিলারলি আমরা এখানে এক্স ডাইরেকশনের জন্য পেয়েছি, ওয়াই এবং জেড ডাইরেকশনের জন্য পাবো দা স্পেসিস কনভারসেশন কনজারভেশন ইকুয়েশন ফর কম্পোনেন্ট এ ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ rate of outflow of A plus rate of accumulation of A is equal to rate of production of A. এখানে একটা সূত্র লেখা হয়েছে। তো প্রোডাকশনের জন্য কি হবে, দুটা, একটা আউটফ্লো আর অ্যাকুমুলেশন, এই দুটো যোগ করলে আমরা রেট অফ প্রোডাকশন অফ এ এর মানটা পাবো। তো আমরা সেটা বসিয়ে দিচ্ছি। তো আমরা যেহেতু আউটফ্লোটা পেয়েছি, একটা পেয়েছি, তো দ্য রেট অফ অ্যাকুমুলেশন অফ এ ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ডি বাই ডিটি রো এ, এখানে মানে ডেন্সিটি নিয়ে কাজ করা হয়েছে, ডিএক্স ডিওয়াই ডিজেড। এটা হচ্ছে দ্য রেট অফ প্রোডাকশন অফ এ ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ডি বাই ডিটি আর এ। এখানে আর এ ডিএক্স ডিওয়াই ডিজেড, হোয়ার ডি বাই ডিটি আর এ ইজ দ্য রেট অফ প্রোডাকশন অফ এ পার ইউনিট ভলিউম। আমরা এখানে দেখতেই পাচ্ছি এই দুটো নেওয়া হয়ে গেছে। স্পেসিস কনভারসেশন ইকুয়েশন ফর এ, কনজারভেশন ইকুয়েশন ফর এ। তো আমরা পেলাম, এখানে আমরা এটা পেয়েছি, অ্যাকুমুলেশনের মানটা পেয়েছি, তারপর আমরা প্রোডাকশনের রেটটা পেয়েছি, আর আমাদের আউটফ্লোটা তো আমরা বের করেছি অলরেডি, প্রথমে যেটা বেরিয়েছে সেটা আউটফ্লো ছিল। তো ওগুলো সব একসাথে করে আমরা নিয়ে আসছি এ এর জন্য। তো এটা আমরা পেলাম, দেখো এখানে ইজ ইকুয়াল টু এটা। তো এখানে দেখো কিন্তু তিনটা দেওয়া হয়েছে, ডিএক্স, ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই জেড, ডেল জেড। তো আমরা প্রথমে কি এক্স এর জন্য আমরা বের করে দেখিয়েছি, সিমিলারলি বলছে ওয়াই আর জেড বের করা যায়, সেটা এখানে সিমিলারলি এখানে বসিয়ে দেওয়া হয়েছে। দেখো আমরা প্রথমে বের করেছিলাম শুধুমাত্র এই যে এই মানটা, এটা এক্স এর অক্ষ বরাবর। তো এইভাবে সিমিলারলি ওয়াই আর জেড অক্ষর জন্য বের করা যায়, সেটা এখানে যোগ করে দিয়েছে। এই যে ডেল বাই ডেল ওয়াই, এখানে এম এ এক্স ছিল যেহেতু এক্স অক্ষ বরাবর, এখানে এম এ ওয়াই, এখানে এম এ জেড আসবে, আর ডিভাইস জেড। তো আগে এখানে করা হয়েছে। তারপর যেহেতু আমাদের সাথে অ্যাকুমুলেশন একটা যোগ হবে, ইজ ইকুয়াল টু আসবে রেট, প্রোডাকশন রেট। তো নিয়ে নিলাম, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে
আমরা যেটা পেয়েছি যে ডাইভারজেন্সের ইকুয়েশন পাবো, কারণ ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড তিনটাই একসাথে আছে, তো ডাইভারজেন্সের ইকুয়েশন পাবো। তো ডাইভারজেন্স অফ ডি বাই ডিটি এম এ প্লাস ডি বাই ডিটি রো এ ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি আর এ ফর স্পেসিফিক বি সিমিলারলি দ্য ইকুয়েশন ক্যান বি ডিরাইভড অ্যাজ। আমরা এটা এ এর জন্য পেয়েছি, বি এর জন্য সিমিলারলি আমরা বের করতে পারবো, যেখানে এ ছিল সেখানে এবার বি হয়ে যাবে। তো দেখো, ডাইভারজেন্ট ডি বাই ডিটি এম বি প্লাস ডি বাই ডিটি রো বি ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি আর বি। তো সিমিলারলি এই দুটো আমরা যোগ করে উই গেট d rho by dt is plus divergence rho v is equal to 0। এই দুটো জাস্ট যোগ করা হয়েছে, এটা আর এটা যদি যোগ করা হয় তো আমরা ইজ ইকুয়াল টু 0 পাবো। ইজ দা নোন অ্যাজ দা কনজারভেশন অফ মাস অফ ইকুয়েশন অফ দা মিক্সচার, এটা আমাদের ইকুয়েশন বলা হচ্ছে। ডি রো বাই ডিটি ইজ ইকুয়াল টু ডাইভারজেন্স রো ভি ইজ ইকুয়াল টু 0, এটাকে বলা হচ্ছে আমাদের কনজারভেশন অফ মাস ইকুয়েশন। Equation 2.43 is valid if only rho is the mass density. It is not valid equation if one assumes rho to be molar density. তো এখানে বলছে যে mass, যে ভরের যে ডেনসিটিটা আছে সেটার জন্যই শুধুমাত্র ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, যদি মোলার ডেনসিটি হয় তাহলে এটা স্যাটিসফাই করবে না। হেয়ার ইউজিং দ্য রিলেশন, আমরা এখান থেকে কিভাবে এটা ডাইভারজেন্স রবি পেয়েছি সেটাকে দেখা হয়েছে যে ডেল বাই ডেল টি এম এ প্লাস ডেল বাই ডেল টি এম বি ইজ ইকুয়াল টু ডেল বাই সরি ডি বাই ডিটি এম। তো এই দুটাকে এম ধরা হয়েছে আর এটাকে রো ভি এটাকে ধরে নেওয়া হয়েছে। এন্ড দা কনজারভেশন অফ মাস ইজ, এই দুটার মান আমাদের জানা আছে ডি বাই ডিটি আর এ প্লাস ডি বাই ডিটি আর টি ইজ ইকুয়াল টু 0। both are the flux of A is due to both diffusion and bulk motion। এগুলো বিভিন্ন রকম সামনে তোমরা দেখবে, জাস্ট সেগুলো এখানে ইন্টে করা হয়েছে, বাল্ক মোশন সম্পর্কে আমরা পড়বো সামনে। তো এই সবগুলো আমরা বুঝিয়ে টুছিয়ে দিয়ে আমরা যে পেয়েছি ইকুয়েশনটা, এখানে আরো অনেক কিছু আছে, আমরা লাস্টে চলে যাই। আমাদের দ্য এক্সপোনেনশিয়াল ইকুয়েশন ফর 2.46, এখান থেকে আমরা যে ইকুয়েশনটা পেয়েছি এটা আমাদের পাচ্ছি। আহ আমরা প্রথমে যে কনজারভেশন ইকুয়েশন পেয়েছি, কনজারভেশন ওইটার ইকুয়েশনটাকে এখানে এক্সপ্যান্ড করতেছি। তো দেখো, দ্য এক্সপ্যান্ড ফর্ম অফ ইকুয়েশন 46, আমরা এর আগে যেটা পেয়েছিলাম ডাইভারজেন্স বা ওটা থেকে যে পেয়েছিলাম ওটা তো আমাদের ছিল শুধুমাত্র মানে যদি ভেক্টর ফর্মের হয়, কিন্তু আমরা যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিতে চাই, এক্স ওয়াই যেটা নিতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা হবে 2.47 যেটা, সেটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তো ডি রো এ বাই ডিটি প্লাস ইউ ডি রো এ বাই ডেল এক্স, এভাবে করে আমরা যেটা লিখেছি। এখানে দেখো শুধুমাত্র কিন্তু এটা এ কম্পোনেন্টের জন্য, এখানে কিন্তু দেখো সবগুলো এ কম্পোনেন্টের জন্য দেওয়া হয়েছে। সিমিলারলি বি কম্পোনেন্টের জন্য আমরা ওইভাবে পাবো। তো এখানে লাস্টের যে ইকুয়েশনটা আছে আমাদের, মেইনলি আমাদের যে ইকুয়েশনটা থাকে, এ স্টেডি ফ্লো ল্যামিনার বাউন্ডারি লেয়ার অফ টু কম্পোনেন্ট নন ভেলোসিটি compressible fluid with combined energy and mass transfer requires a solution of following two dimensional conservation equation। কনজারভেশন ইকুয়েশন কি কনসেন্ট্রেশন ইকুয়েশন বলা হয়। তো দেখো এই যে ইকুয়েশনটা লেখা হয়েছে এইটা হচ্ছে আমাদের মেইনলি ইকুয়েশন। তো ডেল সরি ইউ ডেল রো এ বাই ডেল এক্স প্লাস ভি ডেল রো এ ডিভাইডেড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডিসি, এখানে ব্র্যাকেটে ডেল স্কয়ার রো এ ডিএক্স ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার রো এ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কয়ার। পুটিং ডেল রো এ রো এ ইজ ইকুয়াল টু সি, এখানে যেহেতু কনসেন্ট্রেশনে নিয়ে যাব তাহলে যে আমরা ডেনসিটিকে নিয়েছি ওটাকে কনসেন্ট্রেশনে যদি কনভার্ট করে দিই তাহলে আমাদের কি আছে, এটি লাস্টে যেটা আসবে সেটা আমাদের কনসেন্ট্রেশন ইকুয়েশন, কনসেন্ট্রেশন হলো সি থাকবে আমাদের। তো আমরা যেটা পড়াতেছিলাম, এ স্ট্রিপ হলো ল্যামিনার বাউন্ডারি লেয়ার অফ টু কম্পোনেন্ট নন ভেলোসিটি কম্প্রেসিবল ফ্লুইড উইথ কম্বাইন্ড এনার্জি এন্ড মাস ট্রান্সফার। এখানে যে আমাদের কনজারভেশন ইকুয়েশনটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ডি ইউ ডেল রো এ বাই ডেল এক্স প্লাস ভি ডেল রো এ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডিসি
ডেল স্কোয়ার রো এ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার রো এ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার। এখানে আমরা যেহেতু কনসেন্ট্রেশন ইকুয়েশন বের করতেছি, তাহলে আমাদের এখানে রো বা যেটা ডেনসিটি আছে সেটা পরিবর্তন হয়ে আমরা এটাকে সি ধরে নেব। কনসেন্ট্রেশনকে সি দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু আজকের লেসনটা ছিল কনসেন্ট্রেশন ইকুয়েশনের, তো এখানে রো এর জায়গায় আমরা সি বসিয়ে দেব। তাহলে আমরা পাচ্ছি ইউ ডেল সি বাই ডেল এক্স প্লাস ভি ডেল সি বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডিসি ব্র্যাকেটে ডেল স্কোয়ার সি ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সি ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার। এটাকেই বলা হচ্ছে আলটিমেটলি কনসেন্ট্রেশন ইকুয়েশন টু ডাইমেনশনালের জন্য। আমরা যদি থ্রি ডাইমেনশনালের জন্য পড়ি, এখানে ইউ ভি তারপর ডাব্লিউ চলে আসবে, এখানে ডেল স্কোয়ার সি ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সি ডেল ওয়াই স্কোয়ার তারপর প্লাস ডেল স্কোয়ার সি ডেল জেড স্কোয়ার, এভাবে করে থ্রি ডাইমেনশনালে চলে আসবে। আর এখানে ডিসি যেটা দ্বারা প্রকাশ করা হচ্ছে, এখানে ডিসি যে কনস্ট্যান্ট এখানে বলে দেওয়া আছে এর মানটা, উপরে খেয়াল করে দেখবে। এখান থেকে এভাবে করে আছে ডার্সি, যেটা একটা কনস্ট্যান্ট, এটা ডার্সি কনস্ট্যান্ট বলা হয়। এভাবে করে আমরা ইকুয়েশন বের করতে পারি। তো আজকে আমাদের প্রথম যে লেসনটা ছিল সেটা হচ্ছে কনসেন্ট্রেশন ইকুয়েশন। তো আমরা দেখলাম যে আমরা কিভাবে কনসেন্ট্রেশন ইকুয়েশনটা আমরা বের করতেছি। এখানে আমরা এ কম্পোনেন্ট এ এবং কম্পোনেন্ট বি দুইটা ছিল। তো কম্পোনেন্ট এ এর জন্য বের করে সেটাকে তারপর কনভার্ট করে নিলাম সি এর মাধ্যমে, তারপর আমরা পেলাম লাস্টে এসে কনসেন্ট্রেশন ইকুয়েশন টু ডাইমেনশনালের জন্য ইউ ডেল সি বাই ডেল এক্স প্লাস ভি ডেল সি বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডিসি, যেটা ডার্সি কনস্ট্যান্ট, ব্র্যাকেটেড ডেল স্কোয়ার সি ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সি ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার। এভাবে করে আমরা কনসেন্ট্রেশন ইকুয়েশন বের করলাম। তো আর কনসেন্ট্রেশন ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের গভর্নিং ইকুয়েশনের জন্য। আমরা যদি ফ্লুইড ডাইনামিক্স নিয়ে কেউ যদি রিসার্চ করো বা করো অন্য কিছু করো, তাহলে তিনটা ইকুয়েশনের দরকার হয়: কন্টিনিউটি ইকুয়েশন, মোমেন্টাম ইকুয়েশন এন্ড কনসেন্ট্রেশন ইকুয়েশন। তো এই তিনটা আমরা প্রথমে কন্টিনিউটি ইকুয়েশন দেখেছি, তারপর এখানে আমরা দেখলাম কনসেন্ট্রেশন ইকুয়েশন, আমরা মোমেন্টাম ইকুয়েশনের সামনে দেখবো। তো এইভাবে করে আসলে আমরা জিনিসটাকে সলভ করলাম। এটা প্রথম লেসন ছিল, এরপর আমরা সেকেন্ড লেসনে যাব। আমাদের উইক 4 লেসন 8, যেটা আমাদের সেকেন্ড ক্লাস মানে আজকে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডিফারেন্ট প্যারামিটারস। আমরা এখানে দেখবো মানে আমরা যে ফ্লুইড ডাইনামিক্স বা হাইড্রোডাইনামিক্স নিয়ে পড়তেছি, এখানে বিভিন্ন রকম প্যারামিটার আমরা ব্যবহার করব। সেই প্যারামিটার গুলো অলরেডি আমরা ওই যে ডিসি একটা ব্যবহার করেছি, এভাবে অনেকগুলো আমরা মানে প্যারামিটার আছে। এই প্যারামিটার গুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া হবে এখানে, কারণ এগুলো আমাদের জানা দরকার যদি আমরা ফ্লুইড নিয়ে কাজ করতে চাই বা অ্যারোডাইনামিক্স নিয়ে কাজ করতে চাই। তো এখানে আমাদের প্রথম যেটা আছে এটা হচ্ছে প্যান্ডেটাল নাম্বার, যেটাকে পি আর দ্বারা প্রকাশ করা হয়। এভাবে পি আর দ্বারা অনেক সময় প্রকাশ করা হচ্ছে। তো এইটা দ্বারা বোঝাচ্ছে প্যান্ডেটাল নাম্বার। প্যান্ডেটাল নাম্বার ইজ দ্য রেশিও অফ কাইনেমেটিক কাইনেমেটিক ভিসকোসিটি টু থার্মাল ডিফিউসিভিটি এন্ড মে বি রিটেন অ্যাজ ফলো। এখানে যেটা রেশিওটা হবে এটা কাইনেমেটিক ভিসকোসিটি ডিভাইডেড বাই থার্মাল ডিফিউসিসি, ডিফিউসিভিটি যেটা আছে সেটা সাথে এখানে কাইনেমেটিক ভিসকোসিটিকে প্রকাশ করা হয় এটা দ্বারা। আর এটা ডিফিউসিসি যেটা কে বাই রো সিপি, সিপি দ্বারা বোঝাচ্ছে মানে প্রেসার কনস্ট্যান্ট থাকলে যে আমাদের এটা হয়, আমরা অলরেডি কিন্তু দেখেছি এটা। তো পিআর ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি, এই যে ইকুয়েশনটা এখানে লেখা হয়েছে, এখানে যেটা লেখা হয়েছে এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি পিআর এর জন্য যে সূত্রটা আছে। মেনলি আমরা সূত্রটা তেমন একটা ব্যবহার করি না, কারণ আমাদের দরকার হয় মানের দরকার হয়। তো আমরা জানলাম যে এটা সূত্রটা হচ্ছে রেশিও, একটা রেশিও যেটা হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি ডিভাইডেড বাই থার্মাল ডিফিউসিভিটি, এটার জন্য। where Cp is the specific heat at constant pressure বললাম যেটা, K is the thermal conductivity and the value
এটার জন্য ভ্যালু হচ্ছে মিউ বাই রো। এটাকে এই যে ভ্যালুটা আসবে, দা ভ্যালু অফ এটা শোজ দা ইফেক্ট অফ ভিসকোসিটি অফ দ্য ফিল্ড। এটা হচ্ছে এই যে এটার নাম বলা এটাকে আমরা প্রকাশ করতেছি ইফেক্ট অফ ভিসকোসিটি অফ দ্য ফ্লুইড। দা ভ্যালু কে বাই rho Cp shows the thermal diffusivity due to heat conduction. Thus, the Prandtl number shows the relative importance of heat conduction and viscosity of fluid. তো আমরা একটা জিনিস বুঝতে পারি, যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে প্র্যান্ডটল নাম্বার কি, মানে প্র্যান্ডটল নাম্বারের কাজ কি, তো ইট শোস দ্যাট দ্য রিলেটিভ ইম্পর্টেন্স অফ হিট কন্ডাকশন এন্ড ভিসকোসিটি অফ এ ফ্লুইড। তাও এখানে মানে এটা আমাদের শো করে যে দ্য ইম্পর্টেন্স অফ হিট কন্ডাকশন এন্ড ভিসকোসিটি অফ ফ্লুইড, এটাই আমাদের নির্দেশ করে। এখানে আমাদের বলা আছে ন্যাচারালি দিস ইজ ডিউ টু ফ্লুইড উইথ হাই প্যারান্ডাটাল নাম্বার হ্যাভ গ্রেটার ভিসকোসিটি which decreases thermal boundary layer thickness. For decreasing thermal boundary layer, heat transfer is reduced. এখানে আমাদের সেটা কথা এখানে বলা হয়েছে। তো সাম টিপিক্যাল ভ্যালুস ফর প্যান্ডাটাল নাম্বার পিআরইস, এখানে আমরা দেখবো যে এটা আমাদের এমসিকিউ এর জন্য খুবই যদি কেউ আমাকে মানে জিজ্ঞেস করে ভাইবার জন্য খুবই দরকার, যেটা মানে আমাদের বিভিন্ন রকমের জন্য প্যান্ডাটাল নাম্বার যেটা আছে বিভিন্ন রকম হয়। যে ওয়াটার প্যান্ডাটাল নাম্বার দেখো 0.63 হচ্ছে এর মান, যখন ফর অক্সিজেনের জন্য এর প্যান্ডাটাল নাম্বার হচ্ছে 0.63। এয়ার মানে বাতাসের জন্য 20 ডিগ্রি সেলসিয়াস বাতাসের জন্য আমাদের এর মান হচ্ছে 0.71। এরপর 11.762 এটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারের জন্য। তারপর দেখো 7 হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারের জন্য। 0.0415 ইজ ফর মার্কারি। তারপর 0.065 ফর molten lithium at 797.5 K। এখানে বিভিন্ন অ্যাকাউন্টে দেওয়া আছে, আমাদের মেইনলি তিনটা মান খুবই ব্যবহার করা হয়, তিনটা বা চারটা। যেমন অক্সিজেনের মানটা 20 ডিগ্রি সেলসিয়াস, ওয়াটারেরটা 20 ডিগ্রি, এয়ারেরটা আর 4 ডিগ্রি ওয়াটারেরটা, এই চারটা প্রাণের মান নিয়ে আমরা বিভিন্ন রকম মানে এক্সপেরিমেন্ট বা অন্য কিছু করে থাকি। যদি আমাদের সামনে রিসার্চের কাজ করতে হয় তাহলে এই চারটা বা পাঁচটা আমাদের দরকার হবে, কারণ এই চারটা বা পাঁচটা মান নিয়ে আমরা দেখবো যে শো ইফেক্ট গুলো কি হবে সেটা আমরা দেখতে পাবো। তো প্র্যান্ডেটল নাম্বার দেখলাম আমরা। এরপর গ্রাশফ নাম্বার জিআর দ্বারা প্রকাশ করা হয়, অনেক সময় দেখবা যে ইকুয়েশনের সাথে জিআর যোগ করা আছে এভাবে, তো এটাকে বলা হয় গ্রাশফ নাম্বার। দ্য গ্রাশফ নাম্বার ইজ ডিফাইন্ড অ্যাজ, এই যে এখানে লেখা হয়েছে আগে যেটা পেয়েছিলাম, আহ এখানে জি থাকবে, দ্যাট মিনস এখানে আমাদের যে যে জি যেটা প্রকাশ করতে গ্রাভিটি জিনিসটা থাকবে। এটা বিট এখানে এটাকে দ্বারা বোঝাচ্ছে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট, এখানে এটাকে বিটা দ্বারা প্রকাশ করেছে। বিটা টি দ্বারা বোঝাচ্ছে থার্মাল, তো থার্মাল এক্সপানশন অফ কোএফিসিয়েন্ট। আর এখানে ইউ নট যেটা আছে ইজ দা ইউনিফর্ম ভেলোসিটি প্রকাশ করতেছে। তো এইগুলো সবগুলো নিয়ে যে জিআর এর জন্য যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে এটা। তো দেখতে পাচ্ছি সেখান থেকে এখানে টি ডাব্লিউ আর একটা টি ইনফিনিটি আছে। তো টি ডাব্লিউ বোঝাই যাচ্ছে যে থার্মালের যে টেম্পারেচার যেটা আছে ওয়াটারের জন্য আছে, আর একটা ইনফিনিটির জন্য দেওয়া আছে এখানে। তো এইভাবে করে আমাদের এটা ইকুয়েশনটা পাবো। তো গ্রাশফ নাম্বার সম্পর্কে এত কিছু আমাদের বেশি দরকার নেই জানার, যেটা দরকার এটা যে ইকুয়েশনটা আছে সেটা। এখানে মেইনলি যে জিনিসটাতে গ্রাশফ নাম্বারতে আমরা সেন্টার অফ গ্রাভিটি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রাভিটি যেটা আছে সেটা ইনক্লুড করতেছি, আর এটা একটা থার্মাল এক্সপানশনের জিনিস, এটাও আমাদের মাথায় রাখতে হবে, যেখানে ইউনিফর্ম ভেলোসিটিটাও আমাদের দরকার আছে। তো এখানে এইভাবে করে আমাদের এটা আমরা বের করতে পারি। এখানে একটা লেখা হয়েছে ইট ইজ এ মেজার অফ দ্য রিলেটিভ ইম্পর্টেন্স অফ বাউন্সি ফোর্সেস এন্ড ভিসকাস ফোর্সেস। এখানে একটা ইম্পর্টেন্স আছে, এর ইম্পর্টেন্সটা কোথায় আছে, বাউন্সি ফোর্সেস এন্ড ভিসকাস ফোর্সেস, দুইটা ফোর্সের মধ্যে এটার একটা মানে ইম্পর্টেন্স রয়েছে। দ্য লার্জার ইট ইজ স্ট্রঙ্গার ইজ দ্য কনভেক্টিভ কারেন্ট। For cooling Newtonian fluid, GR is greater than 0. And for heating Newtonian fluid, এটাও GR greater than 0। তার মানে আহ, দুইটার মানের জন্য কি GR এটা হয়তো বা একটা ভুল লেখা হয়েছে, এটা লেস দ্যান হবে লাস্টেরটা। হিটিং কুলিং এর জন্য GR এর মান 0 থেকে বড় হবে, এটা 0 থেকে ছোট হবে, মানে একটা ভুল লেখা আছে হয়তো বা।
এখানে নিউটন ফ্লুইডের এদের ইম্পর্টেন্স আছে। তো এরপরে যেটা আছে হিট সোর্স প্যারামিটার, যেটা কেস দ্বারা প্রকাশ করা হয়। হিট জেনারেশন প্যারামিটার enhances the temperature profile, thereby increasing the thermal boundary layer thickness. The heat source number is defined by, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখানে লেখা আছে কিউ দ্বারা, এখানে বোঝাচ্ছে হিট বোঝাচ্ছে, এখানে ভি দ্বারা, এখানে যেটা বোঝাচ্ছে ভি দ্বারা কাইনেমেটিক ভিসকোসিটি যেটাকে বোঝাচ্ছে ভি দ্বারা, এইটা কিন্তু ভি না, জাস্ট একটা গ্রিক ওয়ার্ড। এটা কাইনেমেটিক ভিসকোসিটি দ্বারা প্রকাশ করা হচ্ছে। মিউ ইউ নট তো আমরা জানি কনস্ট্যান্ট ভেলোসিটি বা ইউনিফর্ম ভেলোসিটি যেটাকে বলি। তো এস এর জন্য যেটা হিট জেনারেশন প্যারামিটার আছে সেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। সেটা একটা হিট মানে কিউ, এখানে কিউ থাকবে, এখানে ইউনিফর্ম ভেলোসিটি থাকবে, কাইনেমেটিক ভিসকোসিটি থাকবে, এগুলোর মাধ্যমে একটা যে রিলেশন আছে এটা জাস্ট আমাদের মনে রাখতে হবে। আহ আমাদের এটা আমাদের তো সূত্র দেওয়া আছে, তো সো এটা আমাদের মনে রাখতে হবে। তারপর ম্যাগনেটিক প্যারামিটার যেটা এম দ্বারা প্রকাশ করা হয়। This is often from the ratio of the magnetic force to the inertia force is and is defined as. তো এটা একটা রেশিও, প্রথমে যেমন আমরা পেন্টাটল নাম্বারের রেশিও দেখেছি, এটা একটা রেশিও। রেশিওটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স ডিভাইডেড বাই ইনার্শিয়া ফোর্স। দুইটা ফোর্স এর মধ্যে যে রেশিও হবে সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক প্যারামিটার, যেটা এম দ্বারা প্রকাশ করা হয়। তো ম্যাগনেটিক ফোর্স যেটা আছে প্যারামিটার জন্য আছে, এটা হচ্ছে সিগমা বিটা বি নট স্কোয়ার, তারপর ভি ডিভাইডেড বাই রো ইউ নট স্কোয়ার। আগের মতো যেমন সবগুলো প্যারামিটার একই, মানে এই প্যারামিটার গুলো থেকে বারবার বিভিন্ন ইকুয়েশন আমরা প্রডিউস করতেছি বা বিভিন্ন আমাদের প্যারামিটার প্রডিউস করতেছি, সবগুলো কাছাকাছি জিনিস থেকে। তো where sigma is the electrical conductivity, beta naught is b naught is the magnetic field, and এটা তো বললাম v is the kinetic viscosity। এখান থেকে পেলাম। তো এরপরে যেটা হচ্ছে স্মিথ নাম্বার, যেটাকে এসসি দ্বারা প্রকাশ করা হয়। স্মিথ নাম্বার এসসি ইজ এ ডাইমেনশনলেস নাম্বার ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও। যেহেতু ডাইমেনশনলেস নাম্বার, দ্যাট মিনস এখানে ম্যাগনেটিক প্যারামিটার এটাও কিন্তু ডাইমেনশনলেস ছিল, কারণ এখানে কোনো ডাইমেনশন নাই। অ্যাজ দ্য রেশিও অফ ভিসকাস ডিফিসিটি to mass diffusivity and used to characterize fluid flow in which there are simultaneous momentum and mass diffusion convection processes. তো এখানে আমরা অত কিছু দরকার নেই, আমরা এখানে জানি যে এটা একটা রেশিও, ভিসকাস ডিফিসিটি ডিভাইডেড বাই ম্যাস ডিফিসিভিটি। তো এটাকে আমরা ভিসকাস ডিফিসিভিটি অলরেডি আমরা দেখেছি, এটাকে ভি দ্বারা প্রকাশ করা যায়, আর ম্যাসের জন্য ডিএম দ্বারা প্রকাশ করা হয়। আর ভি ইজ দ্য কাইনেমেটিক ভিসকোসিটি and dm is the mass diffusivity. It forms a connecting link between velocity and concentration profiles. This profile become identical when Sc is equal to 1. এখানে কিন্তু একটা কন্ডিশন দেওয়া হয়েছে। Sc এর মান, দ্যাট মিন্স স্মিথ নাম্বারের মান যদি 1 হয় তাহলে বলবো it forms a constant connecting link between velocity and concentration profiles. This মানে velocity এবং concentration যে প্রোফাইল আছে এদের মধ্যে একটা আইডেন্টিক্যাল মানে রিল হবে যদি Sc এর মান 1 হয়। ক্যাপিটাল ভ্যালুস অফ স্মিথ নাম্বার আর এখানে বিভিন্ন রকম যেমন আছে, আমরা যেমন ওই দেখেছিলাম প্রথমে প্যান্ডেটল নাম্বার জন্য, এটার জন্য আছে। যেমন হাইড্রোজেনের জন্য এর মান হচ্ছে 0.22, তারপর অক্সিজেনের জন্য 0.66, 0.30 হচ্ছে হিলিয়াম, 0.78 হচ্ছে অ্যামোনিয়া, 0.60 হচ্ছে ওয়াটার ভ্যাপর, 0.95 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো আমাদের যখন আমাদের বিভিন্ন মিক্সচার নিয়ে আমরা যখন ফ্লুইড ডাইনামিক্স এর থিসিসের কাজ করি বা রেশনসের কাজ করি, সেক্ষেত্রে কিন্তু স্মিথ নাম্বারটা ব্যবহার করা হয়। এগুলোর নাম্বারগুলো আমাদের মানে ইকুয়েশনের সাথে অ্যাড করে দেওয়া হয়, কারণ ইফেক্ট গুলো আমাদের দেখাতে হয়। এবং বিভিন্ন যে হাইড্রোজেনের জন্য এটা দেওয়া আছে, অক্সিজেনের জন্য এটা আছে, তো এইগুলোর জন্য আমরা যখন ইফেক্ট দেখাতে পারি তাহলে একটা মানে গ্যাস বা একটা অক্সিজেন বা অ্যামোনিয়া এর জন্য যে ইফেক্টটা হয় সেইগুলো কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। এটা একটু হায়ার লেভেলের জিনিস, যেমন কেমিক্যাল রিয়াকশনের জন্য আমরা স্মিথ নাম্বারটা খুব দরকারি। তারপর প্যান্ডেটাল নাম্বারটাও ওইভাবে কিছু জন্য দরকার আছে, যেমন বিভিন্ন রকম আমরা যদি আমরা থার্মাল ডাইনামিক্স নিয়ে কাজ, থার্মালের যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে, থার্মোডাইনামিক্স থেকে কাজ নিয়ে আমাদের সামনে ব্যবহার হয়। যেমন ওই যে আমরা একটু আগে দেখলাম ওই যে হিট সোর্স প্যারামিটার, এটা যেমন থার্মালে ব্যবহার করা হয়। তারপরে এখানে ম্যাগনেটিক প্যারামিটার ব্যবহার করা হয় বিভিন্ন জায়গায়। প্রত্যেকটাই আমরা যখন মানে আমাদের রিসার্চে কাজ করব
অবশ্যই এই সকল প্যারামিটার সাথে নিতে হবে, কারণ রিসার্চে আমরা যেটা করি বিভিন্ন প্যারামিটারের ইফেক্ট আমরা দেখি। তো এখান থেকে এসসি মানে স্মিথ নাম্বারটা আমরা মেইনলি কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য আমরা ব্যবহার করি। এরপর একটা আছে মডিফাইড গ্রাশফ নাম্বার, জিএম দ্বারা প্রকাশ করি। আমরা হচ্ছে শুধু গ্রাশফ নাম্বারকে আমরা জিআর দ্বারা প্রকাশ করি, আর মডিফাইড গ্রাশফ নাম্বারকে আমরা জিএম দ্বারা প্রকাশ করি। মডিফাইড গ্রাশফ নাম্বার increases the bouncy pores which correspond to the increase to the thickness of momentum boundary layer. Modified গ্রাশফ নাম্বার is defined as, এখানে জাস্ট আমাদের এইটা মনে রাখলেই হবে। আগের বার ছিল কি, আগে আমাদের ওখানে ছিল টি, দ্যাট মিন্স টেম্পারেচার ছিল। আর এখানে মডিফাইড গ্রাশফ নাম্বার কিন্তু আমাদের এখানে চলে আসছে কি, কনসেন্ট্রেশন ইকুয়েশনটাকে নিয়ে আসতেছে, তাই না? মডিফাইড গ্রাশফ নাম্বার তখনই আসতেছে যখন এখানে কি কনসেন্ট্রেশন ডিফারেন্স, যেটা আমরা দেখেছি অলরেডি কনসেন্ট্রেশন ইকুয়েশন দেখলাম, তো কনসেন্ট্রেশন যে সি ব্যবহার করা হচ্ছে। আর শুধু গ্রাশফ নাম্বারতে আমাদের কিন্তু এখানে টেম্পারেচার ব্যবহার করা হয়েছিল। টেম্পারেচার প্রোফাইলের জন্য যেটা পাবো সেটা হচ্ছে আমাদের গ্রাশফ নাম্বার। আর মডিফাইড গ্রাশফ নাম্বার আমরা পাবো কনসেন্ট্রেশন ইকুয়েশনের জন্য। তার মানে যখন আমরা কনসেন্ট্রেশন ইকুয়েশন ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা প্যারামিটার হিসেবে জিএম নিয়ে আসতে পারবো যদি আমাদের প্রয়োজন হয় জিএম এর ইফেক্ট দেখার জন্য। কিন্তু আমরা যদি জিআর এর ইফেক্ট দেখাতে চাই, সেটা কিন্তু টেম্পারেচার প্রোফাইলের যে ইকুয়েশন থাকবে সেটার সাথে ব্যবহার করতে হবে। তো এইভাবে আমাদের মনে রাখতে হবে। তো এরপরে যেটা নাম্বার আছে সরেট নাম্বার, যেটাকে এসআর দ্বারা প্রকাশ করা হয়। whenever there is a temperature gradient in the mixture সরেট is present, that means এটা বলেই দিচ্ছে সরেট ইফেক্টটা হচ্ছে টেম্পারেচারের জন্য। the higher the temperature gradient the larger the সরেট ইফেক্ট। তো ইফেক্ট দ্যাট মিন্স টেম্পারেচার যত বৃদ্ধি পাবে, টেম্পারেচার গ্রেডিয়েন্ট যত বৃদ্ধি পাবে, সরেট নাম্বারও তত ইফেক্টও বৃদ্ধি পাবে। প্রেসার ডিফিউশন ইজ ইউজুয়ালি নেগলিজেবল বাট নট দ্য সরেট ইফেক্ট। তো মাঝে মাঝে আমাদের এখানে প্রেসার যে ডিফিউশন আছে সেটা বাদ দেওয়া যায়, কিন্তু সরেট ইফেক্ট বাদ দেওয়া যাবে না যখন আমরা টেম্পারেচার গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করব। তো এসআর দ্বারা প্রকাশ করা হচ্ছে, এটার জন্য সূত্র হচ্ছে এইটা। এই যে সূত্র, এসআর ইজ ইকুয়াল টু ডিএম কেটি টি ডাব্লিউ মাইনাস টি ইনফিনিটি ডিভাইডেড বাই টিএম ভি সি ডাব্লিউ মাইনাস সি ইনফিনিটি। তো এখানে টি থাকবে, সি থাকবে, জাস্ট এটা একটা ই বলছে হোয়ার ডিএম ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ মাস ডিফিসিভিটি। তো ডিএম এর মান বলছে কে টি ইজ ইকুয়াল থার্মাল ডিফিউশন রেশিও, টিএম ইজ দ্য মিন ফ্লুইড টেম্পারেচার। এখানে টিএম দ্বারা মিন ফ্লুইড টেম্পারেচার বলা হচ্ছে। তো আমরা দেখলাম সরেট এখানে টেম্পারেচারের সাথে এর একটা ইফেক্ট আছে। তারপর ডুফোর নাম্বার, ডুফোর নাম্বারকে ডিইউ দ্বারা প্রকাশ করা হয়। দ্য ডুফোর নাম্বার ইফেক্টস ডিসক্রাইব দ্য এনার্জি হিট ফ্লাক্স ক্রিয়েটেড when a chemical system is under a concentration gradient। তার মানে এটা কনসেন্ট্রেশনের জন্য পাবো আমরা ডুফোর ইফেক্ট যেটা আছে। এখানে বলছে যে কেমিক্যাল সিস্টেম, দ্যাট মিন্স এটাও একটা কেমিক্যাল ইফেক্টের জন্যই পাবো। তো এটার মান আমরা এখানে দিয়েছে, ডুফোর নাম্বার ইজ ডিফাইন্ড বাই ডিইউ ইজ ইকুয়াল টু ডিএম কেটি। এখানে দেখো এইটার সাথে এসআর এর কিন্তু অনেকটাই পার্থক্য আছে, মানে মিল আছে। ডিএম কেটি, এখানে ওটা আগেরটা ছিল টি ডাব্লিউ মাইনাস টি ইনফিনিটি, এখানে কিন্তু উল্টে যাচ্ছে, কনসেন্ট্রেশনটা উপরে যাচ্ছে আর টেম্পারেচারটা নিচে চলে যাচ্ছে। এখানে সিএস সিপি, সিএস সিপি তোমরা আগেও দেখেছো, আর এখানে ডিটা আগেও আমরা পেয়েছি। তো ডিএম ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ মাস ডিফিসিয়েন্সি এন্ড কেটি ইজ দ্য থার্মাল ডিভিশন রেশিও। তো এখানে আমাদের যেটা মনে রাখতে হবে, যতগুলো নাম্বার পড়লাম বা যতগুলো আমরা প্যারামিটার পড়লাম, এখানে কিন্তু সবগুলোর জন্য একটা সূত্র দেওয়া আছে। এই সূত্রগুলো কিন্তু আসলে আমাদের মনে রাখতে হবে। সো এখানে মেইনলি আমরা যে জিনিসটা বলতে পারি যে এক কোনটা কার সাথে রিলেটেড। যেমন ডিফার ইফেক্ট, এটা আমরা বললামই যে এটা মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য, তার মানে কনসেন্ট্রেশন ইকুয়েশন থাকবে যেখানে, সেখানে ডিফার ইফেক্ট থাকতে পারে। সরেট নাম্বার থাকবে যেখানে আমাদের টেম্পারেচারের কাজ থাকবে। তো সেটা আমরা বুঝতে পারি। তো এরপরে গ্রাস অফ মডিফাইড গ্রাস অফ নাম্বার যেটা, সেটা আমাদের এখানে আমি বলেছি যে এখানে কনসেন্ট্রেশন ইকুয়েশনের জন্য মডিফাইড গ্রাস অফ নাম্বার, আর শুধু গ্রাস অফ নাম্বার যেটা আছে সেটা হবে আমাদের টেম্পারেচার জন্য। তো প্রত্যেকটা কিন্তু এখানে বলে দেওয়া আছে কোনটা কোন গ্রেডিয়েন্ট বা কোন প্রোফাইলের জন্য দরকার, সেটা কিন্তু আমাদের জানতে হবে। আমাদের তিন ধরনের প্রোফাইল আছে, ভেলোসিটি প্রোফাইল, টেম্পারেচার প্রোফাইল এন্ড কনসেন্ট্রেশন প্রোফাইল। বেসিক্যালি আমরা যে দুটা জিনিস টেম্পারেচার এন্ড কনসেন্ট্রেশন প্রোফাইল, এই দুটার উপরই বেশি আমরা ইফেক্ট করবে। আর ভেলোসিটি যেটা আছে, ভেলোসিটি প্রোফাইল, সেটা আমাদের শুধুমাত্র কন্টিনিউটি ইকুয়েশন দ্বারাই বোঝাচ্ছে। অলরেডি কন্টিনিউটি ইকুয়েশন দেখেছো, কনসেন্ট্রেশন ইকুয়েশনও দেখেছো। তো এর মধ্যে এখানে কিন্তু সরেট নাম্বার বা বিভিন্ন যে নাম্বার গুলো, ওগুলো ইনক্লুড করা যায়। তো এখানে কিন্তু
আমরা যে ইকুয়েশন গুলো দেখতেছি, যে আমরা কনসেন্ট্রেশন যে ইকুয়েশনটা দেখেছি, এটা কিন্তু একটা নর্মাল ইকুয়েশন। এর মধ্যে কিন্তু চাইলে কি কি জিনিস ইনক্লুড করতে পারবা, বা মানে আমাদের কি কি জিনিস ইনক্লুড করা যাবে বিভিন্ন ভাবে, মানে এটা ইকুয়েশনটাকে আমরা মানে কি করে ইকুইলিব্রিয়াম করে কিভাবে বের করা যায় বিভিন্ন জিনিস, সেটার জন্য তোমরা ভবিষ্যতে যদি পড়াশোনা করো জানবে। বাট কোনটার সাথে কোনটা যোগ করতে হবে বা কোনটার সাথে কোনটা ইন্টারলিঙ্ক আছে সেটা তোমাদের বুঝতে হবে। সেটার জন্যই কিন্তু এই সংজ্ঞাগুলো এখানে দেওয়া হয়েছে। যেমন সরেট নাম্বার, এটা থাকলে আমরা বুঝতে হবে যে টেম্পারেচার গ্রেডিয়েন্ট, তার মানে টেম্পারেচার যে ইকুয়েশন থাকবে সেখানে আমি চাইলে সরেট আনতে পারবো। কিন্তু ডিফার যেটা আছে সেটা আসবে কনসেন্ট্রেশনের সাথে। এভাবে করে আমরা বুঝতে হবে। এরপরে আছে ইকার্ট নাম্বার, ইসি দ্বারা প্রকাশ করা হয়। বাই ইনক্রিজিং দ্য ইকার্ট নাম্বার, দ্য হিট এনার্জি ইজ স্টোরড in the fluid due to frictional or drag forces. The Icard number is defined as EC is equal to U naught square by CP TW minus T infinity. তো এখানে এটা অবশ্যই টেম্পারেচারের সাথে রিলেটেড, সো টেম্পারেচার প্রোফাইলের সাথে এটা অ্যাড হবে। এরপরে হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন প্যারামিটার, যেটা গামা দ্বারা প্রকাশ করা হয়। কেমিক্যাল রিঅ্যাকশন প্যারামিটার লিডস টু ডাউনফল অফ ভেলোসিটি এন্ড কনসেন্ট্রেশন বিকজ দ্য পজিটিভ ভ্যালু অফ কেমিক্যাল রিঅ্যাকশন প্যারামিটার, দ্যাট মিনস um, predicts the effect of destructive chemical reaction on the concentration field. তো এখানে কনসেন্ট্রেশন ফিল্ড আমরা এটাকে ব্যবহার করব। ভেলোসিটি এন্ড কনসেন্ট্রেশন দুইটার জন্যই আমরা ব্যবহার করতে পারি। ফিজিক্যালি ফর জেনারেটিং কেস কেমিক্যাল রিঅ্যাকশন gamma take places without creating mass disturbance, whereas in the case of destructive chemical reaction is much larger. Due to this fact, molecular motion in case of gamma যদি শূন্য থেকে ছোট হয় is quite larger. This finally result an increase in the mass transfer phenomena. তো এটা গামার যে মানটা আছে k1 v ডিভাইডেড বাই মিউ ইউনিট স্কয়ার, এটা জাস্ট একটা আমাদের কেমিক্যাল এর জন্য ব্যবহার করা হয় এবং এটা কনসেন্ট্রেশনেই মেইনলি ব্যবহার করা হয়। এটা আমরা দেখতে পারবো। তো হল প্যারামিটার যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, দা হল প্যারামিটার ইজ ডিফাইন্ড বাই এম ইজ ইকুয়াল টু, যেটা এখানে ফ্রিকোয়েন্সির জন্য নেওয়া হয়েছে ওমেগা ওমেগা ই আর টাউ ই, যেটাকে প্রকাশ করা হচ্ছে ইলেকট্রন কনজেন্ট। এটা জাস্ট লিখে নেবে। এখানে আরো বিভিন্ন রকম প্যারামিটার আছে। পার্মানেন্ট পোরাস মিডিয়ামের জন্য যেটা বলা হয়েছে এখানে রেডিয়েশন প্যারামিটার, যেটা আর দ্বারা প্রকাশ করা হয়। রেডিয়েশনটা মেইনলি টেম্পারেচারে ব্যবহার করা হয়। যেমন এখানে দেওয়া হয়েছে রেডিয়েশন ইজ ইকুয়াল আর ইজ ইকুয়াল টু 4 সিগমা টি টি ইনফিনিটি কিউব কে ড্যাশ বাই কে। তো ইন এখানে বলা হয়েছে there is an enhancement in the velocity and temperature profile in the increase of radiation parameter. তো ভেলোসিটি এবং টেম্পারেচার প্রোফাইল, তাহলে ভেলোসিটিতে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হয় না, তাহলে টেম্পারেচারের জন্যই আমরা রেডিয়েশন প্যারামিটারটা ব্যবহার করব। রেডিয়েশন যে ইফেক্টটা আছে বিভিন্ন যে ফ্যাক্টরিতে, কোনটার জন্য কোন রেডিয়েশনের ইফেক্ট কতটুকু হবে, এই যে প্রভাবগুলো আছে, এটার জন্য এই প্যারামিটার থেকে আমরা সেটা ব্যবহার করে বের করতে পারি। পেপার পারমিবিলিটি অফ পোরাস মিডিয়াম কেপি দ্বারা প্রকাশ করা হয়। দ্য প্রেজেন্স অফ পারমিএবিলিটি অফ পোরাস মিডিয়াম ইনক্রিজ দ্য রেজিস্টিভ ফ্লো। এটার জন্য কেপি প্রকাশ করা হয় বি স্কয়ার ডিভাইডেড বাই কে ড্যাশ ইউ নট স্কয়ার, where b is the kinetic viscosity and k is the thermal conductivity and u naught is the constant velocity. তো এখানে আমরা পোরাস মিডিয়ামের যে পারমিএবিলিটি আছে, তো আমরা একটা মাধ্যমে পোরাস মাধ্যম যদি নিই, পোরাস মাধ্যম সম্পর্কে বলতে হলে যে আমরা স্পঞ্জ যে জিনিসগুলো এটার মধ্যে মধ্যে ফোকা ফোকা থাকে, আমাদের বের করছি বিভিন্ন রকম স্পঞ্জ জিনিসগুলো আছে। যেমন মাটির ক্ষেত্রে আছে, মাটির মধ্যে কি ছোট ছোট ফোকা থাকে, একটা মাটির দলা নিলে কি ওটার মধ্যে থেকে চাপ দিলে পানি বের হয়ে যায়। তো এই জিনিসটাই হচ্ছে পোরাস মিডিয়াম, যেসবের মাধ্যমে এভাবে চাপ দিলে বা প্রেসার ক্রিয়েট করলে আমাদের যেটার মধ্যে থেকে মানে কোনো কিছু বের হয়ে আসে, এই জাতীয় জিনিসটাকে বলা হচ্ছে পোরাস মিডিয়াম। এর যে ক্ষমতাটা আছে সেটা বের করার জন্য যে যেটা আছে সেটা যে পারমেবিলিটি আছে সেটা এখানে লেখা হয়েছে, সেটার জন্য এটা। তারপর থার্মাল কন্ডাক্টিভিটি এখানে আরো আছে, লুইস নাম্বার, এগুলো দেখে নেবে জাস্ট জানার জন্য।
এখানে আরো অনেক জিনিস আছে। ডার্সি নাম্বারটা আমাদের দরকার, কারণ আমরা যেহেতু কনসেন্ট্রেশন ইকুয়েশন করেছি তখন আমরা ডার্সি নাম্বারটা দেখেছি। ডার্সি নাম্বারটা কি দ্বারা প্রকাশ করা হয়? টিএ ইজ দ্য মেজারমেন্ট অফ দ্য পোরোসিটি অফ দ্য মিডিয়াম। তো একটা মাধ্যমের যতটুকু পোরোসিটি, মানে কতটুকু পোরাস না আনপোরাস, সেটা বোঝা যাবে এর মাধ্যমে পোরাস আছে কিনা, বা এটার মধ্যে যে ওই যে ক্ষমতাটা, পোরাসিটির একটা ক্ষমতা, যে মাধ্যমটা পোরাস কিনা। সব মাধ্যম তার পোরাস না। যেমন একটা কঠিন মাধ্যমের মধ্যে নিলে কিন্তু সেটাকে চাপ দিলে সেখান থেকে সেটা পান মানে তরলের মধ্যে যদি ডুবাও সেখান থেকে তো সেটা স্পঞ্জ করবে না, বা সেটা থেকে পদার্থ বের হয়ে আসবে না, যদি না সেটা পোরাস হয়। যদি পোরাস হয় অবশ্যই তার মধ্যে ফোকা ফোকা থাকবে বা বিভিন্ন রকম গ্যাপ থাকবে। সেই গ্যাপের জন্য সেটাতে পোরাস হলে আমরা বুঝবো। যেমন মাটি পোরাস আছে কিন্তু কাঠ তো পোরাস না। তো এইভাবে বিভিন্ন রকম মাধ্যম আছে। তো এটার জন্য আমরা দেখবো যে এটা ডার্সি নাম্বার, সেটা তারা মেজার করে। As the porosity of the medium increases, the value of Darcy number increases. তার মানে porosity বৃদ্ধি পেলে Darcy নাম্বারও বৃদ্ধি পাবে। For large porosity of the medium, fluid gets more space of the consequence is velocity. মানে এখানে porosity সাথে velocity সম্পর্কটা সেটা বলছে। আমরা মেইনলি সূত্রটা দেখি ডার্সির জন্য, যেটা আছে di is equal to k dash u naught square divided by v square। ও আগেরটার মতোই, বিভিন্ন রকম সবগুলোই একই সাথে রিলেশন আছে, জাস্ট এটা আমাদের মনে রাখতে হবে। তো এখানে আমরা দেখলাম যে বিভিন্ন রকম আমাদের মানে প্যারামিটার সম্পর্কে দেখলাম। তো এখানে প্যারামিটার গুলো তোমাদের জানতে হবে। প্যারামিটার গুলো যদি তোমরা এখান থেকে জানো, তাহলে ভবিষ্যতে যদি মাস্টার্স করো বা ভবিষ্যতে ম্যাথ নিয়ে যদি কিছু করতে চাও, তাহলে অবশ্যই যে এগুলো লাগবে। যাই হোক, আজকে লাস্ট যে লেসনটা আমরা পড়াবো সেটা হচ্ছে লেসন 9। যেহেতু আমি লেসন 9 আজকে থাকার কথা ছিল না, তাও আমি লেসন 9টা নিয়ে আসতেছি, কারণ হচ্ছে তোমাদের মিড টার্ম যদি 25 তারিখ শুরু হয়, তো তোমাদের তাহলে আর তো ক্লাস হওয়া সম্ভব হবে না। তো আজকে যে আমি ক্লাসটা নিলাম, আজকে লেসন 9 যেটা পড়াবো, এই লেসন 9 এর উপর তোমাদের থার্ড অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেটা হবে। তো আর একটা কথা বলতেছি যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কিন্তু লাস্ট ডেট তোমাদের থাকবে 25 বা 26 তারিখ, আমি ম্যাক্সিমাম দিতে পারবো। মানে নেক্সট ক্লাস যেটা থাকবে ওই দিন পর্যন্ত তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট। এর মধ্যে যদি কেউ অ্যাসাইনমেন্ট জমা দিতে ব্যর্থ হও, তাহলে আমি তাকে অ্যাসাইনমেন্টে ডাবল 0 দিব। 30 মার্কস এর মধ্যে সে ডাবল 0 পাবে। আর যারা ক্লাসে অ্যাটেন্ড করে নাই তাদেরও মার্ক ডাবল 0 দেবো। যারা যে কয়টা ক্লাস করছো সেই অনুসারে মার্কিং করা হবে। আর ভাই ভাই অবশ্যই সেই অনুসারে মার্কিং হবে। ভাই ভাই যারা প্রেজেন্ট ক্লাসে ছিল না তাদেরকে অবশ্যই মার্ক মানে সেইভাবেই দেওয়া হবে, কোশ্চেনও সেভাবেই করা হবে। তো বেটার এখানে আমি যেটা, যারা ক্লাস না করছে তাদের জন্য একটা কথা হচ্ছে ভালো মতো পড়ে তারপর ভাইবা দিও, তাহলে হয়তোবা মানে ভাইবার মার্কিংটা ঠিক থাকবে। আদারওয়াইজ মানে তোমাদের যে ক্লাস অ্যাটেন্ডেন্সে পারফরমেন্স সেখানে অনেকেই আছে, মানে নাম্বার খুবই কম পাবা। তো যাই হোক, আমরা দেখি লাস্ট যেটা আজকে উইক 5 লেসন 9 যেটা আমরা দেখে নেবো। এখান থেকে অ্যাসাইনমেন্ট 3 দিব, স্ট্রিম ফাংশন। অলরেডি আমরা স্ট্রিম ফাংশন নিয়ে কাজ করেছি। স্ট্রিম ফাংশন নিয়ে, যেটা স্ট্রিম টিউব বা স্ট্রিম আগে যেটা ছিল সেটাও নিয়ে কাজ করেছি। তো স্ট্রিম ফাংশন ওইখান থেকে আসছে। তো আমরা এটা নিয়ে একটু পরে আজকে a stream function in some particular flows, for example, planar flow or axisymmetric flow, we can introduce a special scalar quantity called the stream function, which through its introduction means that the continuity equation for that flow is automatically satisfied. তো মেইন কথা এটা যেটা হচ্ছে, ইন্ট্রোডাকশন হবে স্ট্রিম ফাংশনের। ইন্ট্রোডাকশন কখন হবে? যখন the continuity equation for that flow is automatically satisfied. তো মেনলি কন্টিনিউটি ইকুয়েশন স্যাটিসফাইড করার জন্য যে কোয়ান্টিটিটা ইন্ট্রোডিউসড হচ্ছে সেটাকে বলা হচ্ছে stream function. Normally, the stream function is denoted by psi, and we obtain by defining the stream function for planar incompressible fluid flow. In this section on mass conversation, we have seen that continuity equation for planar incompressible flow in the xy plane is, আমরা দেখেছি অলরেডি continuity equation একটা 2 ডাইমেনশনাল জন্য xy plane, that means 2 ডাইমেনশনাল প্লেনের জন্য হয় del u by del x plus del v by del y is equal to 0। এটাকে আমরা জানি। তো এই ইকুয়েশনটাকে আমরা যদি স্যাটিসফাই করার জন্য সাইকে নিয়ে আসবো,
And therefore, we define a stream function psi xy such that u is equal to del psi by del y and v is equal to minus del psi by del x. তাহলে আমাদের স্ট্রিম ফাংশনের জন্য যে সূত্রটা সেটা কিন্তু এইটা, u is equal to del psi by del y and v is equal to minus del psi by del x. তো আমরা কন্টিনিউটি ইকুয়েশন থেকে এই কন্টিনিউটি ইকুয়েশনের যে u v ছিল সেটাকে সলভ করার জন্য সাইকে নিয়ে আসছি, আমরা আগেও বলছি। তো এটাই হচ্ছে আমাদের স্ট্রিম ফাংশনের ইকুয়েশন বা স্ট্রিম ফাংশনের জন্য সূত্র। কোয়ান্টিটেটিভ ইকুয়েশন ইজ অটোমেটিক্যালি স্যাটিসফাইড, এটা যদি বসাই কোয়ান্টিটেটিভ ইকুয়েশন অটোমেটিক স্যাটিসফাই করে। নোট দ্যাট ইন ম্যাথমেটিক্যাল টার্মস উই হ্যাভ রিপ্লেসড টু আননোন ফাংশন ইউ এক্স ওয়াই এন্ড ভি এক্স ওয়াই উইথ এ সিঙ্গেল আননোন ফাংশন psi xy from which the velocities can be derived। তো আমাদের দুটো ফাংশন ছিল ইউ এন্ড ভি, সেটাকে আমরা একটা ফাংশন psi এর মাধ্যমে ডেরিভেশন করেছি, সেটা এখানে বলেছে। We now explore the physical meaning of the system function by examining how this scalar quantity changes from place to place within the planar flow field। তো আমরা এটা দেখবো যে ফিজিক্যাল মিনিংটা আসলে কি, আসলে কিভাবে এটা কাজ করতেছে। uh, as a result of a small incremental displacement dx and dy, the value of stream function will change by d psi, where by basic calculus আমরা ক্যালকুলাস থেকে জানি যে মানে টোটাল ডিফারেন্সিয়াল যে জিনিসটা আছে ডি, এখানে ডি আসছে, আগেরটা কিন্তু ছিল ডেল। সো ডি সাই ইজ ইকুয়াল টু ডেল সাই বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল সাই বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই, এটা আমাদের টোটাল ডিফারেন্সিয়েশনের সংখ্যা। তো ডিএক্স আর ডিওয়াই দুইটার সাপেক্ষে যদি আমরা উম, মানে এটাকে ডিফাইন করি তাহলে এভাবে লিখতে পারি। তো আমরা জানি ডেল সাই বাই ডেল এক্স মানে কি, অলরেডি পেয়েছি ইউ, আর ডেল সাই বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু, সরি, ডেল সাই বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ইউ, আর ডেল সাই বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ভি। তো এটা বসাই দিলাম, তাহলে মাইনাস ভি ডেল এক্স প্লাস ইউ ডেল ওয়াই, এটা আমাদের আমরা পাচ্ছি সাই এর ইকুয়েশন। ডেল সাই ইজ ইকুয়াল টু মাইনাস ভি ডিএক্স প্লাস ইউ ডি ওয়াই, এটাও কিন্তু আমাদের মানে এটা আমাদের স্ট্রিম ফাংশনের ইকুয়েশন। আগেরটা ছিল স্ট্রিম ফাংশনকে কিভাবে ডিফাইন করা যায় ইউ আর ভি এর মাধ্যমে, আর এটা দেখতেছি স্ট্রিম ফাংশনের আমরা ইকুয়েশন। For the definition of psi, let us examine first a displacement along, এখানে কথা বলছে যদি আমরা এটাকে যদি t এর সাপেক্ষে করি del x equal to u dt and dy is equal to v dt, যদি x যদি u এর সাপেক্ষে হয় আর v যদি y এর সাপেক্ষে হয়, তাহলে এটাকে পাবো del psi is equal to minus v u dt plus u v dt is equal to 0, কারণ এখানে কাটাকাটি যায়। তো এখানে অনেক কিছু লিখছে, তাহলে মেনলি আমাদের এই কিছুটা মনে রাখতে হবে। আরো লেখা আছে, ওটা আমাদের দরকার নাই, আমাদের এখন এক্সাম্পলে চলে যাই। In a flow field, the velocity components were evaluated as u একটা velocity component দেওয়া আছে, a x square minus y square, v দেওয়া আছে minus twice a x u x y and w is equal to 0। তার মানে একটা থ্রি ডাইমেনশনাল ইকুয়েশন দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, ভেলোসিটির এর u কম্পোনেন্ট হচ্ছে এটা, ভি হচ্ছে এটা, ডাব্লিউ হচ্ছে এটা। চেক whether you can form the stream function for this flow। তো আমাদের চেক করতে হবে এটাতে কি স্ট্রিম ফাংশন পাওয়া যায় কিনা, and if so what is the stream function। যদি পাওয়া যায় তাহলে স্ট্রিম ফাংশনটা কি হবে। তো given u দেওয়া আছে, v দেওয়া আছে, w দেওয়া আছে, as w is equal to 0 the flow is two dimensional। যেহেতু w এর মান 0 দেওয়া আছে তো আমরা এটা টু ডাইমেনশনাল হিসেবে কাউন্ট করতে পারি, কারণ u আর v এর মান আছে, w যেহেতু 0 তাহলে তিন ডাইমেনশনাল এর w বা z অক্ষটা বাদ চলে যাবে। We need to check whether the flow is incompressible। প্রথমে দেখতে হবে এটা incompressible কিনা। For incompressible fluid, del u by del x plus del v by del y is equal to 0। তার মানে u কে যদি x এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা হয় এবং v কে যদি y এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করে যোগ করা হয়, তাহলে তাদের যোগফল হবে শূন্য যদি এটা ইনকম্প্রেসিবল হয়। দ্যাট মিন্স কন্টিনিউটি ইকুয়েশন স্যাটিসফাই করবে। তো বের করি del u by del x। তো এখানে যেটা ইউ দেওয়া আছে আমাদের, ইউ আছে যেটা এ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাই, এ কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় পার্শিয়ালি তাহলে পাই টু এক্স, দ্যাট মিন্স টু এ এক্স পাচ্ছি। আর ওয়াই স্কোয়ার কে করলে জিরো হবে, কারণ যেহেতু ওয়াই স্কোয়ার হলো এখানে এক্স নাই, তো এটা জিরো হয়ে যাবে। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু টু ওয়াই এক্স